দারুণ সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত পূজা পর্যায়ে শুনলাম। এবার আমরা পরবর্তী অংশ মূল পাঠ এবং আলোচনা আমাদের সুধীন্দ্রবাবু করবেন। সুধীন্দ্রবাবুকে অনুরোধ করছি আপনি পাঠটি শুরু করতে পারেন। ওম শ্রী অরবিন্দ মীরা। উপস্থিত সবাইকে অশেষ শ্রদ্ধা জ্ঞাপন করি। লাস্ট আমরা 8ই ফেব্রুয়ারি পড়েছিলাম, তারপরে আর সুযোগ হয়নি। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা তো আমরা জানি যে পথনাটক দিবস। আজকে বিভিন্ন জায়গায় উৎসব চলছে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা চাম্পাহাটিতে উৎসব চলছে, আমাদের নাটক চলছে। আজকে সফদার হাসমির জন্মদিন, প্রখ্যাত সেই পথনাটক স্রষ্টাই বলবো, পথনাটকের উদ্গাতা সফদার হাসমির জন্মদিন। আরেকটি বিশেষ দিন শ্রী অরবিন্দের দিক থেকে আমরা খুব গর্ববোধ করি দক্ষিণ চব্বিশ পরগনায় আছি বলে। আমাদের সোনারপুরের সাব ডিভিশন মহকুমা শহর হচ্ছে বারুইপুর। সেই বারুইপুরে 1908 সালের 12ই এপ্রিল শ্রী অরবিন্দ এসেছিলেন, বক্তৃতা করেছিলেন। সঙ্গে ছিলেন বিপিন চন্দ্র পাল, শ্যামসুন্দর চক্রবর্তী। যিনি উদ্যোগ নিয়ে এসেছিলেন তিনি তৎকালীন অবিভক্ত 24 পরগনার জাতীয় কংগ্রেসের অবিসংবাদিত নেতা অমৃতলাল মারিক। তো সেটা অবশ্য রোববার ছিল, আজকে শনিবার পড়েছে। সৌভাগ্য এটাই আমাদের যে 2008 সালে সেই দিনের শতবার্ষিকী উৎসব আমরা পালন করতে পেরেছিলাম, যেখানে শ্রী অরবিন্দ বক্তৃতা করেছিলেন। সেরকম একটি জায়গায় কয়েকজন বলেছিলেন এরকম জায়গায় তিনি আদিগঙ্গার তীরে বক্তৃতা করেছিলেন। পরবর্তী সে জায়গা নিয়ে অনেক বিতর্ক হয়েছে, আমরা বিতর্কে জড়াতে চাই না। বারুইপুর ভূমিটি অত্যন্ত উল্লেখযোগ্য, গুরুত্বপূর্ণ শ্রী অরবিন্দের উপস্থিতির কারণে। সে বিষয়ে যদি সময় পাই একটু বলবো যে কি বলেছিলেন, কেন বলেছিলেন, কি বিষয়ে তিনি আলোচনা করেছিলেন, একটু আধটু বলা যাবে। তো আমরা শেষ যে অংশ পড়েছিলাম, যে পণ্ডিতবর্গ আমরা পড়ছি দ্য সিক্রেট অফ দ্য ভেদার, তার 3rd প্যারাগ্রাফের 4th সেন্টেন্সটা পড়েছিলাম 8ই ফেব্রুয়ারি। আবার একটু পড়ছি। শ্রী অরবিন্দ এরকম লিখেছেন, "This is to start with priceless advantage for which we cannot be too grateful to the conscientiousness of the old Indian learning." এ হলো একটি অমূল্য সুবিধা, যার জন্য প্রাচীন ভারতীয় পাণ্ডিত্যের কাছে আমাদের কৃতজ্ঞতার শেষ সীমা নেই। তো এটা আমাদের কাছে এক অমূল্য সুবিধা দান করেছে যে আমরা প্রাচীন ভারতীয় পণ্ডিতবর্গের কাছে, তাঁদের পাণ্ডিত্যের কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারছি। শ্রীমা লিখেছিলেন যেমন যে সে দিনটি কত না সুন্দর যেদিন শ্রী অরবিন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা যায়। সেই কথাটিকে নকল করেই যদি আমরা বলি,
সেদিনটি কতই না সুন্দর হয়ে উঠবে আমাদের জীবনে, যেদিন প্রাচীন ভারতীয় পাণ্ডিত্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে পারবো আমরা, কৃতজ্ঞতা নিবেদন করতে পারবো আমরা। আমরা দ্য সিনথেসিস অব ইয়োগা, যোগ সমন্বয় মহাগ্রন্থ পাঠ করি। সেখানে সহায় চতুষ্টয় সম্পর্কে শ্রী অরবিন্দ স্পষ্ট করে দিয়েছেন, 4টি স্তম্ভের কথা বলেছেন: শাস্ত্র, উৎসাহ, গুরু এবং কাল সম্পর্কে। এই 4টি বিশেষ স্তম্ভ পণ্ডিত ও পাণ্ডিত্যের সঙ্গে জড়িয়ে আছে, আর জড়িয়ে আছে, ছড়িয়ে আছে আমাদের জীবনবোধ। তাহলে যা জড়িয়ে আছে, ছড়িয়ে আছে আমাদের জীবনবোধ, সেই জীবনবোধে পাণ্ডিত্যকে সমর্থন না করে থাকতে পারা যায় না। যার পাণ্ডিত্য আছে তাকেই আমরা পণ্ডিত বা বিদুষী বলি। এ তো খুব সহজ সরল কথা। তিনি আমাদের মূলের প্রতি আকৃষ্ট করেন, উৎসাহিত করেন, এবং যারা আকৃষ্ট হন মূলের প্রতি, উৎসাহিত হন মূলের প্রতি, সে মানুষ আর নিকৃষ্ট থাকতে পারেন না। তারা কি হয়? তারা অমৃতের প্রতি আকৃষ্ট হয়ে অমৃতের সন্তান রূপেই নিজেকে আবিষ্কার করেন। ফলে কি আমরা দেখতে পাই, অমৃতের সন্তানের অমৃতের প্রতি তার সহজাত টান আছে, সবিশেষ আকর্ষণ আছে। পণ্ডিত বা বিদুষী বর্গের চরণতলে, শ্রী অরবিন্দের কথা ধার নিয়ে বলছি, ঋণ নিয়ে বলছি, নলিনীদাকে স্মরণ করি, শিষ্যের আনুগত্য নিয়ে, সেবকের আনুগত্য নিয়ে শাস্ত্র চর্চার ক্ষেত্রে আসে অসীম চেতনা, আসে বোধি, আসে বোধ, বুদ্ধি, মানসিক নিয়ন্ত্রণ ক্ষমতা। প্রগল্ভতাহীন প্রাণিক সৌজন্য এবং বিনয় আসে, আসে ভক্তি। সময়ের দীর্ঘকালীনতায় কালের ব্যাপকতা ও বিস্তৃতি আসে। অনুভব করেন সাধক সাধিকা, অসম যা কিছু তা কালের প্রভাবে সুষম হয়ে ওঠে। সেই সুপ্রভাবে পণ্ডিত বিদুষীর শাস্ত্রপাঠ আমাদের দেহ, প্রাণ এবং মনোময়তাকে উৎসাহের গতিশীলতায় কালের সীমার মধ্যে রেখেও কালোত্তীর্ণ করে। ভিডিও চলছে, যাই হোক, দ্রুত গতিতে ফ্যান চলছে, বেশ। কি বললাম? যে হ্যাঁ, পণ্ডিত বিদুষী বর্গ যে শাস্ত্র পাঠ করেন, যেমন করে শাস্ত্র পাঠ করেন, সেই
ধারায় আমরা যদি চলি, একটু আন্তরিকভাবে শুনি, লক্ষ্য করি, তাহলে আমাদের দেহ প্রাণ এবং মনোময়তাকে উৎসাহের এক গতিশীলতা আনতে পারি, উৎসাহের এক গতিশীলতা পাই। তখন এই কালের সীমার মধ্যে অবস্থান করেও আমরা কালোত্তীর্ণ হতে পারি। যিনি পণ্ডিত বা যিনি বিদুষী, তিনি আমাদের মূল ঐশ্বর্যের সন্ধান দেন, সকল পর্দা উন্মীলিত করেন, অনাবরিত সত্য, সব অন্ধকার মোচিত হয়, সব মিথ্যা অনৃত সরে যায়। সত্য আমাদের ইন্দ্রিয়গ্রাহ্য, একেবারে ইন্দ্রিয়গ্রাহ্য চাক্ষুষতায় অতীন্দ্রিয়তা লাভ করে। আমরা তো অশেষ সৌভাগ্যের অধিকারী, তাই না? এবং এ এক পরম আশ্চর্য সুযোগ আমাদের জীবনে। এই সুযোগ কি করে? পরমের করুণা ধারা নিয়ে আসে, আর সেই করুণা ধারার স্পর্শে আমাদের যা কিছু অসামর্থ্য সব সামর্থ্যে রূপান্তরিত হয়, অমোঘ সামর্থ্যে, নলিনীদার কথায় দুর্যোগ সুযোগে রূপান্তরিত হয়। আমাদের যা অসামর্থ্য আছে তা অমোঘ সামর্থ্যে রূপান্তরিত হয়। দিব্যের পথে চলবার সংক্ষিপ্ত ও নিরুপদ্রব পথ খুঁজে পাই। সন্দীপ বাবু, সামওয়ান, সন্দীপ, প্রবাবলি সন্দীপ মুখার্জি, আপনার ভিডিওটা চলছে, অনুগ্রহ করে যদি ভিডিওটা অফ করেন। সন্দীপ বাবু, মানে এমন একটা পজিশনে সেই সিও করা যাচ্ছে না। ঠিক আছে, চোখে লাগছে তো। তাহলে আমাদের জীবন যদি সামর্থ্যপূর্ণ হয়, সামর্থ্যে পূর্ণ হয়, তাহলে দিব্যের পথে চলবার খুব সহজ রাস্তা আমরা খুঁজে পাই, যে রাস্তায় কোনো উপদ্রব থাকবে না। যদিও উপদ্রব ছাড়া আর জীবন নেই, প্রতিদিন পথ চলায় সেটা অনুভব করা যাচ্ছে। যাই হোক, আমরা 4th প্যারাগ্রাফে আসবো, তার ফার্স্ট সেন্টেন্স পড়ছি। In certain other directions, it might not be safe always to follow implicitly the scholastic tradition, as in the ascription of the Vedic poems to their respective rishis, wherever older tradition was not firm and sound. অনুবাদ অংশটুকু পড়ে নি। যাদের পূর্বার্ধ অংশ রয়েছে বেদ রহস্যের, দেখতে পারেন। আমার পৃষ্ঠা 39, অনেক পুরনো, আমাদের যখন শ্রী অরবিন্দ সোসাইটি থেকে প্রকাশিত হতো বেদ রহস্য, সেই সময়কার অংশ। পৃষ্ঠা হয়তো মিলবে না। বাংলা অনুবাদ করছেন শ্রী শ্যামার চরণ চট্টোপাধ্যায়। এরকম ভাবে, অন্য কোনো বিশেষ দিকে সব সময়ে পণ্ডিতদের ধারা নিঃসন্দেহে অনুসরণ করা নিরাপদ নাও হতে পারে। যেমন যেসব ক্ষেত্রে প্রাচীনতর ঐতিহ্য দৃঢ় ও নিশ্চিন্ত ছিল না, সেই সব ক্ষেত্রে বৈদিক সূক্তগুলিকে
তাদের আপন আপন ঋষিদের নামে আরোপ করা। এই যে কথা লিখলেন শ্রী অরবিন্দ, আসলে বৈদিক রচনা সম্বন্ধে তথাকথিত শিক্ষিত সমালোচকদের এমন কিছু কথা চলিত আছেই, ছিল, আছেও। সেখানে দাঁড়িয়ে শ্রী অরবিন্দ আমাদের সচেতন করে দিচ্ছেন, আমরা কোনোভাবেই যেন বেদ বিরোধী আলোচনায় জড়িয়ে না পড়ি। আবার আমরা যেন কোনোভাবেই এমন কিছুর মধ্যে ঢুকে না যাই যা দৃঢ় নয়, স্থায়ী নয় এবং চিরকালীন নয়। যা কিছু আপাত সুখ দেয় আমরা সেদিকেই ছুটি বেশি। তবু যা কিছু আপাত সুখ দেয় তাতেই আমাদের মনোরঞ্জন হয় বেশি, খুশি হই বেশি, আমরা উচ্ছ্বসিত হই। কি বলবো, ওই শিবের গীত এসেই যায় ধান বানতে গিয়ে। সেদিনকেই তো মজার অভিজ্ঞতা হলো। একদিকে চাকরিহারা ছেলে মেয়েদের নির্বিচারে পেটানো হচ্ছে কসবা অঞ্চলে, আমার ছেলেবেলার অঞ্চল। আর একদিকে একতারা মঞ্চে রবীন্দ্র সদন প্রাঙ্গণে ঢুকেছিলাম, সেখানে একতারা মঞ্চে বিখ্যাত প্রখ্যাত কবি, সাহিত্যিক, গবেষক, অধ্যাপকরা, নাম মনে আসছে বলছি না, তারা কাব্যতত্ত্ব নিয়ে আলোচনা করছেন। কি কন্ট্রাডিকশন! এখানে এই তথাকথিত অধ্যাপক, গবেষক, পণ্ডিতদের অনুসরণ করা কোনো মতেই নিরাপদ নয়, আমি অন্তত মনে করি না। 3 তারিখ একটা বড় ঘটনা ঘটলো। 5 তারিখ লিটল ম্যাগাজিন মেলার উদ্বোধনে আমাদের শিক্ষামন্ত্রী যেরকম সেজেগুজে এসে কথা বলছিলেন, আমি তো ভাবলাম কিছুই হয়নি, কোথায় আছি। তো এইরকম পণ্ডিতদের বোধহয় অনুসরণ করা কোনো মতেই নিরাপদ নয়, একদম বর্তমান প্রেক্ষিতে দাঁড়িয়েই বলতে হচ্ছে। তাহলে আমরা যেন বেদ বিরোধী আলোচনায় জড়িয়ে না পড়ি, আমরা যেন কোনোভাবেই সেই যা কিছু দৃঢ় নয়, স্থায়ী নয়, চিরকালীন নয়, তাতে ঢুকে না যাই। সন্দীপ বাবু, আপনার ভিডিওটা চলছে। সন্দীপ বাবু চালিয়ে দিয়ে বেড়াতে। হ্যাঁ, সন্দীপবাবু আপনার দেখুন ঠিক নিচের দিকে বাঁদিক থেকে 2 নাম্বার প্রথমটা, বাঁদিকে প্রথমটা একটুখানি আঙুল দেন। পুরোপুরি নয়, 1 নম্বরে। হ্যাঁ, সন্দীপবাবু আপনার ভিডিও, হ্যাঁ, বাহ, ধন্যবাদ ধন্যবাদ। তাহলে যা কিছু দৃঢ় নয়, স্থায়ী নয়, চিরকালীন নয়, যা আপাত সুখ দেয়, যা মনোরঞ্জন করে বেশি, সেদিকে যেন আমরা ঝুঁকে না পড়ি। এটা খেয়াল রাখতে হবে। ওই মঞ্চে বসে কাব্যতত্ত্ব আলোচনা করা বা মন্ত্রিত্বের ভাব নিয়ে সুচারু মনোমুগ্ধকর কথা বলা বোধহয় খুব প্রাসঙ্গিক নয়। তারা যত বড়ই অধ্যাপক হন, গবেষক হন আর পণ্ডিত হন, তথাকথিত, এটা নিরাপদ নয় তাদের অনুসরণ করা। যা কিছু আমাদের সত্তার বোধকে দৃঢ় রাখতে পারে না, সেই সব ক্ষেত্রেই দেখা যায় কেউ না কেউ নিজের নাম খোদাই করে রাখেন। এই যে কন্ট্রাডিকশন, এই যে কন্ট্রাডিক্টরি ঘটনাগুলো, সেগুলোকে শ্রী অরবিন্দ কতদিন আগে লিখে রেখে গিয়েছেন।
আজও কতটাই সেসব কথা প্রাসঙ্গিক, ঐতিহাসিক সত্য, নির্ভুল, চিরকালীন, শাশ্বত, চিরন্তন। তবে ঋষিবর্গের নাম উল্লিখিত থাকলেও মণ্ডলে মণ্ডলে ঋগ্বেদের সত্যের মূর্ছনা আমাদের নিঃসন্দিগ্ধ করে। আজকের নামাঙ্কিত সবকিছু সত্যের পথে নিয়ে যেতে না পারলেও, ঋষিবর্গের নাম উল্লেখিত থাকলেও, তাতে কিন্তু সত্যের মূর্ছনাই আমাদের নিঃসন্দিহান করে। কিন্তু আজকের নামাঙ্কন সবসময় সত্যের মূর্ছনা এনে দিতে পারে না, আমাদের সন্দেহ থেকে যায়। ঋষিদের নাম দেখলে, মণ্ডলে মণ্ডলে এক এক ঋষির নাম দেখে আমরা সত্যানুসারী হওয়ার অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই, উদ্দীপনা পাই, সত্যানুসারী হই। বাইরের সবকিছু মুছে তখন ভিতরের সত্যটুকুই ধরবার অভিলাষী হতে হয় আমাদের। হব আমরা, হতে হবে আমাদের। পরের বাক্যে শ্রী অরবিন্দ বলছেন, বাট দিজ আর ডিটেলস অফ মাইনর ইম্পর্টেন্স। ওই নাম থাকলো কি থাকলো না, নামে কি বা এসে যায়, অথচ নামেই তো অনেক কিছু। কিন্তু শ্রী অরবিন্দ বলছেন, বাট দিজ আর ডিটেলস অফ মাইনর ইম্পর্টেন্স। প্রথমে সাবধান করে দিলেন শ্রী অরবিন্দ, তারপর বললেন কি, এই যে এই অংশটি, এসব খুঁটিনাটির গুরুত্ব বেশি নয়। সব দিক থেকেই ধরছেন শ্রী অরবিন্দ আমাদের। সবচেয়ে ভালোটুকু পেতে গেলে কিছু কিছু মন্দের মুখোমুখি হতে হয়, হচ্ছেও আমাদের। তবে সচেতনভাবে মুখোমুখি হতে হবে, এটাও তো খেয়াল রাখার দরকার, না হলেই সমূহ বিপদ। আপাত খারাপটুকু দেখে কেউ কেউ সেই খারাপ বিষয়েরই দাসত্ব করে থাকেন, সেই খারাপের মধ্যে জড়িয়ে যান। আবার কেউ কেউ নিরপেক্ষ থাকতে গিয়ে সত্যকে বিলম্বিত করেন। দুটি ক্ষেত্র সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। একেবারে মিথ্যার সঙ্গে জড়িয়ে যাব না, আবার নিরপেক্ষ থাকতে গিয়ে সত্যকে বিলম্বিতও করব না। সত্য যেন ত্বরান্বিত হয়, সেই পথকে অবলম্বন করে আমাদের এগোনোর চেষ্টা করতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের সচেতন থাকার দরকার হবে। সচেতন থাকতে হবে প্রতিটি সময়, কাল এবং যুগে ত্রুটি থাকে, ত্রুটি আছে, তাকে অতিক্রম করা এক জীবন সাধনা। সেই ত্রুটিকে অতিক্রম করতে হবে আমাদের, সেটাই তো আমাদের জীবন সাধনা। সেই সাধনায় মানুষ রত থাকতে পারলেই তার জয়যাত্রার পটভূমিকা তৈরি হয়, যাত্রাপথের আনন্দগান সম্পূর্ণ হয়, জীবনের পালে লাগে সহায়তার বাতাস, এগিয়ে চলা সহজ হয়। সবাই তো পথ চলতে চায়, পথ কে না চলতে চায়, সকলেই পথ চলতে চায়। কজন আর থেমে থাকতে চায়, তাই না? চলাই জীবন যখন, আমরাও চলতে থাকি, তবে একা নয়। শ্রী অরবিন্দ সূত্র ধরে চললে, শ্রীমায়ের সূত্র ধরে চললে পথ চলতে থাকবো, পথ চলবো, তবে একা নয়, সবাই মিলে। সবাই মিলে যেন সমযোগ্যতা অর্জন করে এগোতে পারি। একজনের ব্যক্তিগত সিদ্ধায়ের জন্য যেন আমরা না এগোই। থার্ড সেন্টেন্সে শ্রী অরবিন্দ এরকম বলছেন, nor is there in my view any good reason to doubt that we have the hymns arrayed for the most part in the right order of their verses and in their exact entirety. এই অংশে শ্রী অরবিন্দ
তার মত স্পষ্ট করে দিচ্ছেন, একেবারে ইন মাই ভিউ এরকম কথা বলছেন। আগেগুলো উনি দিয়েছেন মত, কিন্তু ইন মাই ভিউ এরকম কথা বলছেন। তিনি এরকম করে বলছেন বাংলা অনুবাদে, আর আমার মতে মন্ত্রগুলি যে অধিকাংশ ক্ষেত্রেই তাদের স্তবকগুলির যথাযথ ক্রমে ও সঠিক সম্পূর্ণতায় সাজানো হয়েছে, তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। সবই সুচারু, সুসম্বদ্ধ, সঠিক সম্পূর্ণতায় সাজানো হয়েছে। যে পদগুলি রচিত হয়েছে বেদে, যে সূক্তগুলি, যে মন্ত্রগুলি, যে মণ্ডল, এইভাবে যে গঠনগুলো রয়েছে, বেদ বুঝতে গেলে, বেদ অনুভব করতে গেলে বেদের উপর আস্থা রাখতে হয়। সেই আস্থা রাখার কথাই বলছেন শ্রী অরবিন্দ। তিনি তার মতের কথা বলেছেন, সেটাই খুব বড় একটা শিলমোহর হিসেবে কাজ করছে। আমরা নিশ্চিন্ত মনে তার কথা মেনে নিতে পারি। তিনি ঋষি, তিনি যোগী, তিনি কেবল পাঠক বা সমালোচক নন। তার ঋষি দৃষ্টি, তার যোগী দৃষ্টিতে বেদমন্ত্রের যথাযথ স্থাপনা সত্যতা দেখেছে। আমরা যদি তার চোখে দেখি, সম্ভব? সেখানে পণ্ডিত বর্গ, সমালোচক বর্গ যাই বলুক না কেন, যাই বলুন না কেন, বলুক বলাটা অন্যায়, পণ্ডিত বর্গ, সমালোচক বর্গ যাই বলুন না কেন, কিন্তু শ্রী অরবিন্দের যে ঋষি দৃষ্টি, শ্রী অরবিন্দের যে যোগী দৃষ্টি, তাতে বেদমন্ত্রের যে যথার্থ, তার যে সত্যতা, সেটা যেন একেবারে পাকাপাকি ভাবে রূপ পেয়েছে, স্থাপনা হয়েছে তার। আমরা তাহলে নিশ্চিন্ত মনে, শ্রী অরবিন্দ যখন বলেছেন, তাহলে এরপরে আর কিছু হয় না। অন্যান্য পণ্ডিত বর্গ, সমালোচক বর্গ যাই বলুন না কেন, আমরা বেদময় যুগ ভাবনায় কাব্যের এবং মন্ত্রের বা কাব্যমন্ত্রের সত্যতা, তার তার প্রায়োগিক নিপুণতা নিয়ে কোনো সংশয়, কোনো সন্দেহ প্রকাশ করব না। শ্রী অরবিন্দ তাতে শিলমোহর দিয়েছেন। আর তা যদি করতে যাই, শ্রী অরবিন্দ যাকে সমর্থন করেছেন, শিলমোহর দিয়েছেন, তার উপরেও যদি সমালোচনার বাণ ছুড়তে যাই, তাতে আর কিছু না হোক, কি হবে? শ্রী অরবিন্দের কোনো ক্ষতি হবে না, আমাদেরই খর্বতা, আমাদেরই দীনতা প্রকাশ পাবে বেশি করে। যে দীনতার কথা 1908 সালের 12ই এপ্রিল শ্রী অরবিন্দ মুন্ডকোপনিষদ থেকে উল্লেখ করে, স্বামীজির সূত্র ধরে মুন্ডকোপনিষদের সেই পদ দুটি বলেছেন, বারুইপুরের আমাদের এই গঙ্গা তীরে বলে গেছেন। পরের সেন্টেন্সটা পড়ি, সময় তো এগোচ্ছে। The exceptions, if they exist, are negligible in number and importance. যদি কোনো ব্যতিক্রম থাকে, সেগুলি সংখ্যায় ও গুরুত্বে উপেক্ষণীয়। কোনো ব্যতিক্রম যদি থাকেও, শ্রী অরবিন্দই বলে দিচ্ছেন, এই কথাই শিরোধার্য করে চলতে হবে আমাদের, না হলেই বিপদ। মুশকিল হয় কি, আমরা নিজেরা পড়ি না, পড়ার যথেষ্ট যোগ্যতাও নেই আমাদের, আর কোনোভাবে পড়তে পড়তে পারলেও তার সম্যক ভাব বুঝতে পারি না। আর এক শ্রেণীর সমালোচক পণ্ডিত রয়েছেন, তারা একটু আধটু অসংলগ্নতা দেখলেই তাকে নিয়ে পড়ে থাকেন, বড় বেশি সমালোচনা করতে বসেন, চেঁচাতে থাকেন। আমরাও আমরাও অল্প বিদ্যার
মানুষজন সেই সব সমালোচকদের মুখের ঝাল খেয়ে দিব্যি কীর্তন করতে থাকি। ফলে মূল সত্য সম্বন্ধে জানা হয় না, নিজের জীবনকে অসত্যের আবরণে ঢেকে রেখে চলতে থাকি আমরা। তখন ফিফথ সেন্টেন্সটা পড়ি যদি হয়ে যায়, আরো একটা সেন্টেন্স থাকবে। হ্যাঁ, when the hymns seem to us incoherent, কি গুরুত্বপূর্ণ কথা, it is because we do not understand them। অসম্ভব সুন্দর একটা কথা, যে সূক্তগুলি আমাদের কাছে অসংলগ্ন মনে হয় যখন এই সূক্তগুলি, এই ভার্সগুলো, এই হিমসগুলো আমাদের কাছে যদি অসংলগ্ন মনে হয়, তার কারণ কি? ওগুলো আমরা বুঝি না। স্পষ্টতই শ্রী অরবিন্দ বললেন, বিকজ উই ডু নট আন্ডারস্ট্যান্ড দেম। আমরা বুঝতে পারি না বলেই অসংলগ্ন বলে মনে হয়। মোক্ষম কথা বলে দিলেন শ্রী অরবিন্দ। খুব প্রশান্ত চিত্তে, উত্তেজিত না হয়ে, নিরাসক্ত ভাবে খুব চরম কথা বলতে পারতেন শ্রী অরবিন্দ। ইতিহাস তাই তাঁকে চরমপন্থী আখ্যা দিয়েছে। তার মৃদুমন্দ কণ্ঠস্বর, মাইকবিহীন উচ্চারণ উত্তরপাড়ার মানুষরা জানেন, সারা পশ্চিমবঙ্গবাসী জানেন, ভারতবাসী জানেন, আজকে পৃথিবী ব্যাপী মানুষ সে কথা জানেন যে উত্তরপাড়া সে হুগলি ভাগীরথীর তীরবর্তী প্রাঙ্গণে 10,000 মানুষের সামনে তিনি সেই অভিভাষণ রাখলেন। তা তো মহান হয়ে আছে উত্তরপাড়া অভিভাষণ রূপে। আর আজকে সেই অভিভাষণ যখন 12ই এপ্রিল প্রাসঙ্গিকভাবে এসে যায়, যে 12ই এপ্রিল 1908 সালের শ্রী অরবিন্দ এসেছিলেন বারুইপুর আদিগঙ্গা তীরে অবস্থিত মাঠে, একেবারে আদিগঙ্গার তীরে। উত্তরপাড়া যেমন সেই প্রাঙ্গণতল আমরা এখনো দেখতে পাই, ভাগীরথীর তীরে সেই মাঠ, বারুইপুরেও এখনো সেই মাঠ রয়েছে। ছোট্ট করে হলো একটু পার্ক হয়েছে, সেখানে একটি কলেজ আছে, ছোট্ট একটি কলেজ, সেলাই কলেজ আছে অমৃতলাল মারিকের নামে। আমরা গিয়েছি, বেশ কিছু মানুষকে সেখানে নিয়েও গিয়েছি। যাই হোক, শতবর্ষ পালন করার চেষ্টা করেছি সেখানে বসে আমরা। অনেকেই ছিল ক্যানিং সেন্টার থেকে এবং গঙ্গাজোয়ারা থেকে অনেকে এসেছিলেন। আমাদের বাবলুদা, পরশপতিদা, আজ তিনি দেহে নেই। নমিতা দি আজকে দেহে নেই। নিরঞ্জন দা আছেন, তিনিও ছিলেন। দেবু ঝুমুর ছিল, সুব্রত ভাই এখন পন্ডিচেরিতে আছে, ওরা সবই ছিলেন। এরকম আমাদের শিবদাস, যুগলবাবু, গৌরদারা ছিলেন সকলেই। তো সঙ্গে তো ছিলেন, ওই প্রথমেই বললাম বিপিন চন্দ্র পাল এসেছিলেন, শ্যামসুন্দর চক্রবর্তী ছিলেন, আর উদ্যোক্তা ছিলেন সেই অমৃতলাল মারিক, যার নামে ওই এখন একটি সেলাই স্কুল ওখানে চলে। অমৃতলাল মারিক, সেই মারিক ফ্যামিলির অনেক ইতিহাস আছে, তাদের নিয়ে অনেক গল্প অন্য সময় বোধহয় বলেছি। তিনি বক্তৃতা করেছিলেন শ্রী অরবিন্দ, ইংরেজিতেই বলেছিলেন। প্রথমে উঠেই শ্যামসুন্দর চক্রবর্তী প্রথম বলেছিলেন, তারপরে এটা আপনারা বন্দে মাতরম, শ্রী অরবিন্দের যে জন্মশতবার্ষিকী সংকলনের প্রথম খণ্ড বন্দে মাতরম, একদম ফুল ডেসক্রিপশনটা পেয়ে যাবেন। বা স্পিচ বলে একটি বই আছে, সেখানে বারুইপুর স্পিচ ন্যাশনাল মুক্তির ওপরে হয়েছে, সেই ইংরেজি থেকে অনুবাদও করেছেন আমাদের শ্রদ্ধেয় দাদা অরুণ বসু। যারা আগ্রহী তারা শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল স্টেট কমিটি থেকে প্রকাশিত শ্রী অরবিন্দের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ এবং স্বামী বিবেকানন্দ পুস্তকটা আছে না, একটি পুস্তিকা, সেটিও দেখতে পারেন। সেখানেও ওই দিনের বক্তৃতার খানিকটা অংশ এবং স্বামী বিবেকানন্দের সেই মুন্ডক উপনিষদ সম্পর্কে যেরকম বলতেন স্বামী বিবেকানন্দ, সেটা উদ্ধৃতি দিয়ে ওখানে বলা আছে। তবে বিস্তারিতভাবে জানতে গেলে ওই সমগ্র রচনা বলে বন্দে মাতরম অংশটি দেখতে হবে আমাদের। এই সভায় প্রথম বক্তব্য রাখেন শ্যামসুন্দর চক্রবর্তী, পরে শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ ইংরেজিতে বলেছিলেন। প্রথমেই তিনি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন যে আমি আমাদের এই দেশজ ভাষায় কথা বলতে পারছি না, সেজন্যে। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়েও তিনি ভারতীয় জাতীয়তাবোধকেই বীজ মন্ত্র হিসেবে গ্রহণ করেন। আর আমরা
এখন তার বিপরীত কাজই করে থাকি। তিনি চেয়েছিলেন বলবো না, তিনি চেয়েছেন জাতীয়তাবোধের জাতীয়করণ, যেটা বন্দে মাতরমে স্পেশালি বলা আছে ন্যাশনালাইজেশন, যেটা আমরা ন্যাশনালাইজড হয়ে পড়ছি। সেখানে শ্রী অরবিন্দ চেয়েছিলেন তার ভাবসত্ব দিয়ে ন্যাশনালাইজেশন। আমরা তার বিজাতিকরণ করছি জাতীয়তাবোধের, তাই না? আর তাই বৈদিক সূক্তগুলিকেও আমরা অসংলগ্ন আমাদের কাছে মনে হয়, কারণ ওই বোধ আমাদের নেই, বোঝার চেষ্টা করি না। শ্রী অরবিন্দ উল্লেখ করেছিলেন সেই অথর্ববেদীয় মুন্ডক উপনিষদের তৃতীয় মুন্ডকের প্রথম খণ্ডের প্রথম এবং দ্বিতীয় শ্লোকটি বলেছিলেন। জীবাত্মা এবং পরমাত্মা সম্বন্ধীয় ব্যাখ্যা ছিল তাতে। ওই যে শুরু হয় না যে দাস সুপর্ণা সয়ুজা সখয়া সমানম বৃক্ষং পরিসৌ সজাতে তয়োরন্নঃ পিপ্পলং সাদত্তো নস্নন্নন্নো অভিচাকসিতি। তো একই দেহে শ্রী ভগবান রয়েছেন আমাদের এই দেহের মধ্যে, উচ্চ নীচ ভেদে। আমাদের ভিতরে তো সত্য অন্তঃকরণ, প্রকৃত অন্তঃকরণ রয়েছে। সেই ভিতরের পুরুষ, অন্তঃপুরুষ অমৃত ভোগ করছেন। বাইরের আমি তা ভোগ করছি না, শুধু দেখছি। ওই যে অভিচাকসিতি, দুটি পাখি, একটা জীবাত্মা একটা পরমাত্মা, তারা সর্বদা একই সম্মিলিত আছে। তারা বন্ধু, সখা, একই বৃক্ষে অবস্থান করছে। তাহলে এই গাছ বা বৃক্ষই তো আমাদের দেহ। এই দেহে অন্তরাত্মাও রয়েছে, অন্তঃপুরুষও রয়েছে, বহিঃপুরুষও রয়েছে, তাই না? তাতে কি হয়েছে না, সেই গাছ বা বৃক্ষ অর্থাৎ এই দেহে খুব দীনভাবে আমরা অবস্থান করছি। আমরা আসক্তিযুক্ত জীব, আমরা মুহ্যমান হয়ে আছি সেখানে। একই বৃক্ষে আছি, কিন্তু মূল যে অন্তঃকরণ তার সন্ধান করতে পারছি না। আমরা সেই একই গাছে অবস্থান করছি দীনভাবে। শ্লোকে যেটা অনিশয়া বলা হয়েছে, আমি সব পড়তে পারবো না, খুব দীনভাবে করুণভাবে আমরা দুশ্চিন্তা নিয়ে দুঃখ করতে থাকি, সন্তাপ করতে থাকি। আর তারপর কি হয়, গাছের নিচের দিকে ডালে বসে উপরের দিকে শুধু চেয়ে থাকি, ওই মূল অন্তঃকরণের দিকে, সত্য অন্তঃকরণের দিকে আমরা চেয়ে থাকি, অথচ হতে পারি না। ওই যে ঋষি উত্তরে বলছেন না, আমরা ওপরের দিকে তাকিয়ে থেকে নিচের পাখি আর ওপরের পাখি, নিচের পাখি ওপরের দিকে তাকিয়ে থেকে কি সেখানে উত্তরে ঋষি এরকম বলেছিলেন না, ওই যে শ্লোকের ওই জায়গাটা, যে জুষ্টম ইয়দা পশ্যতি অন্নম ঈশম অশ্ব মহিমানম ইতি বীতৌ শোকঃ। এই জায়গাটায় কেন বলছি, এটা আমার কাছে খুব আমার সকলের কাছেই, এখানে এখানে কোথায় যেন একটা সুতীব্র সাধনার ক্ষেত্রকে তুলে ধরছেন ঋষি মহাত্মা। শ্রী অরবিন্দ তার পুনরুল্লেখ করলেন, স্বামীজি যা উল্লেখ করতেন, যখন যখন ধার্মিক মানুষ দেহে থেকেই, দেহের অন্তর্গত অবস্থায় থেকেই, দেহময় হয়েই, বিদেহত্ব নই আমরা, দেহে থেকেই পরমময় ঈশ্বর দর্শন করতে পারেন, তখন তিনি শোকহীন হন, শোকমুক্ত হন, সংসার বন্ধন থেকে মুক্ত হন তিনি। এই মুক্তিকেই শ্রী অরবিন্দ ন্যাশনাল মুক্তি বলছেন বারুইপুরে 1908 সালের 12 এপ্রিল রবিবার বিকেলে। লাস্ট সেন্টেন্সটা শুধু আমি পড়ে দিই, সিক্সথ সেন্টেন্স এই প্যারাগ্রাফের। Once the clue is found, we discover that they are perfect wholes, as admirable in the structure of their thought as in their language and their rhythms. যদি সম্ভব হয় পরে 4th স্যাটারডে কিছু আলোচনা করা যাবে।
সূত্রটি একবার পাওয়া গেলে আমরা দেখতে পাই যে ওইগুলি হলো নিখুঁতভাবে অখণ্ড ও সামঞ্জস্যপূর্ণ। চিন্তার গঠনের জন্য যেমন ভাষা ও ছন্দের জন্য তেমনই প্রশংসনীয়। 9টা হয়েছে, সময় পেরিয়ে গেছি। ভালো থাকবেন সবাই। জয় মা। আমাদের সময় উত্তীর্ণ হয়েছে এবং আশা করি কারোর কোনো জিজ্ঞাসা বোধে নেই। তো আমরা অনুষ্ঠানটিকে সমাপ্তি করার আগে শ্রীবাসদেবের চরণে আমাদের প্রণাম এবং আয়োজকদের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দদের জানাই আন্তরিক নমস্কার, শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন। আমরা অনুষ্ঠানটি এখানেই শেষ করি।